আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৬ জানুয়ারি। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৭২ জনকে পদক প্রদান। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পহেলা জানুয়ারি পূর্বাচলে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পলিথিন ব্যাগ মুক্ত এবারের মেলায় দেশি বিদেশি স্টল থাকছে ৩২৪টি। ইউক্রেন সংকট সমাধানে ফ্লোরিডায় ট্রাম্প জেলেন্সকি বৈঠক। শান্তি পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি, জানালেন দুই নেতা। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সন্ধ্যায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রবর্তিত শ্রম সংস্কার এবং দুই দেশের মধ্যে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সফল করতে পূর্ণ প্রস্তুতি চলছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, বিশেষ করে অসাধারণ শ্রম আইনের প্রশংসা করে বলেন, এগুলো বাংলাদেশে আরও বৃহত্তর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করতে সহায়তা করবে। তিনি পূর্ববর্তী সরকারের অধীনে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে আইনের একটি চমৎকার অংশ হিসেবে বর্ণনা করে বলেন, বাংলাদেশের নেতৃত্বস্থানীয় শ্রম কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর কনভেনশনের সংস্কার এবং অনুমোদনকে প্রকাশ্যে স্বাগত জানিয়েছেন। বৈঠকে তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহের বিষয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের অব্যাহত সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন। উৎসবমুখর পরিবেশে আজ সারা দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মনোনীত প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরা। বগুড়া ৭ এবং ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আজ রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম। এছাড়া বগুড়া ৬ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা। এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা ১৫ আসনের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। একই সময়ে ধানের শীষ প্রতীকে ঢাকা ১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ঢাকা ১৩ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মোরাদ হোসেনও মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ঢাকা ১৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান মনোনয়নপত্র জমা দেন। ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর, ঢাকা ৭ আসনের লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা ৪ আসনের তানভীর আহমেদ রবিন সহ বিএনপি এবং জামায়াত জোটের প্রার্থীরা নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দেন। আজ সকালে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরমার। কুমিল্লা ৪ আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আজ শেষ দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল ও জোটের সর্বাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। চট্টগ্রামের ১৬ আসনের বিএনপি জামায়াত সহ তাদের জোটসঙ্গী দলের প্রার্থী, ইসলামিক ফ্রন্ট, বিএসপি, এনসিপি, নির্বাচনী অংশগ্রহণকারী সকল দলের প্রার্থী ও প্রতিনিধিরা উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমাদান করেছেন আজ। দিতে পারে তা আমাদের আসলে বাংলাদেশ জামাত ইসলাম আপনারা জানেন ইতিমধ্যে ১২ দলীয় জোটের মাধ্যমে আমরা এখন যেটা সাবমিট করেছি আমরা 12 দলীয় জোটের মাধ্যমে এখন বাংলাদেশ জামাত জি এটা ঐক্যবদ্ধ হয়েছে। এটা আমাদের হচ্ছে জুলাই যোদ্ধা সহ আমাদের এনসিপি সহ বিভিন্ন রকমের ধর্মীয় দলগুলো এবং এনসিপি সহ যাতে সামনে যে নির্বাচন হবে নির্বাচনে সবাই যাতে অংশগ্রহণ করে একটা বিজয়টা আরও সুনিশ্চিত করা যায়। জামাত যদি তারাও চিন্তা করে পরিবেশ ভালো রাখার জন্য, আমি বিশ্বাস করি এটা আমরা তো চিন্তার মধ্যেই আছি। একটা ভালো পরিবেশ হলে নির্বাচনটা সুষ্ঠু হবে, সুন্দর হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন সহ নির্বাচনী অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যথারীতি প্রার্থীদের মনোনয়ন ফরম জমা নেওয়ার কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন। একেবারে শতভাগ নিরঙ্কুশ পরিবেশ কখনোই তৈরি করা যায় না। তুলনামূলকভাবে আমরা আশা করব সেটা যতটুকু কমানো যায়। সুন্দর পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার, জনগণের ভোটাধিকার প্রয়োগে যা করা দরকার সেটার উদ্যোগ নিলে আমার মনে হয় এদেশের মানুষ একটা সুন্দর পরিবেশ দেখতে পাবে। জমাদানের প্রক্রিয়াটা আপনারা দেখতেছেন খুবই উৎসবমুখর ছিল, নির্ঝঞ্ঝাট ছিল, খুব উৎসবমুখর ছিল। চমৎকার প্রশাসনিক সহযোগিতা ছিল, ওনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিপরীতে ২২৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি ব্যস্ততাও ছিল বেশি। এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যাচাই বাছাইয়ের পরে আমাদেরকে একটা সুন্দর পরিবেশ উপহার দেবেন। সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের মাধ্যমে সঠিক একটা গণতন্ত্রের নীতিতে দেশ ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি তো স্বতন্ত্র প্রার্থী, জনগণের কাছে আমার একটাই নিবেদন থাকবে, আপনারা কষ্ট করে একটা দিনের জন্য ভোট কেন্দ্রে যাবেন, আপনার যাকে ইচ্ছে হয় তাকে ভোটটা দিবেন। মনোনয়ন জমাদান পর্বের পর মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। একসময় নির্বাচনের মৌসুম এলেই দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা বাজারের অলিগলিতে চোখে পড়ত প্রার্থীদের পোস্টারে ছেয়ে যাওয়া দৃশ্য। পোস্টারই ছিল ভোটারের কাছে প্রার্থীর পরিচয় তুলে ধরার অন্যতম মাধ্যম। কিন্তু সেই চেনা দৃশ্য এবার আর থাকছে না, কেননা নির্বাচন কমিশন প্রচারণায় এমন সব পুরনো নিয়ম নিষিদ্ধ করে প্রণয়ন করেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫। মিম আক্তারের প্রতিবেদন।
আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় সব ধরনের পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। তবে লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা গেলেও সেগুলো দেওয়াল, গাছ, সরকারি স্থাপনা, বিদ্যুতের খুঁটি কিংবা যানবাহনে লাগানো যাবে না। দল, প্রার্থীর সমর্থক, কর্মী যারা আছে তাদের প্রত্যেককে এটা মেনে চলতে হয়। আর আচরণ বিধিমালার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাঠকে সমান রাখা, সমতল রাখা, যাতে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক দল সমান সুযোগ পায় এবং একই সঙ্গে মাঠের মধ্যে অর্থাৎ নির্বাচনের যে মাঠটা, সেই মাঠটা যাতে ডিসিপ্লিন থাকে, সুশৃঙ্খল থাকে, কেউ যাতে আরেকজনকে আক্রমণ করতে না পারে। সারা দেশে প্রত্যেকটা আসনে শুধু পোস্টার আর পোস্টার আর পোস্টার, অন্য কিছু দেখা যাচ্ছে না, তখন দেখতে অড লাগে এবং এটা পোস্টারের ব্যবহারটা প্রায় বেশিরভাগ দেশে নাই বললেই চলে। এই কারণেই এখন পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু অনেকটা মেনে নিয়েছে জিনিসটাকে। পোস্টার আসলে আমাদের পুরো পরিবেশটাকে খুব নষ্ট করে ফেলতো, খুব দৃষ্টিকটু রাখতে। কুয়াশাতে পোস্টারগুলো নষ্ট হয়ে যেত, বৃষ্টি হলে নষ্ট হয়ে যেত, আবর্জনা মতন হয়ে যেত। তা পোস্টার এবার বাদ দিছে ঠিকই, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে তো এটার ইজিলি প্রচারণা করা যাবে। ভোটাররা যাকেই রায় দিক সেটাই তারা যেন মেনে নেয় এবং দেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এটাই সবচেয়ে বড় বার্তা হওয়া উচিত। সংশোধিত আচরণ বিধিমালায় যানবাহন, শোভাযাত্রা, মোটরসাইকেল বহর, মশাল মিছিল ও শোডাউন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মিছিল করা যাবে না। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ। এছাড়া হেলিকপ্টার ব্যবহারের সুযোগ থাকছে শুধুমাত্র রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য। প্রার্থীরা নিজেরা হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। একজন প্রার্থী তার সংসদীয় আসনে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। আর বিলবোর্ড বা ব্যানারে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহারও নিষিদ্ধ। এই নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও যুক্ত হয়েছে নতুন ধারা। প্রচারণা শুরুর আগে প্রার্থীকে তার ফেসবুক পেজ, আইডি, ইমেইল সহ সব তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি নিষিদ্ধ। ভুল তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য, চরিত্র হনন, নারীদের বা সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করে ভোট চাইতেও নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। সত্যতা যাচাই ছাড়া কোনো নির্বাচন সংক্রান্ত তথ্য শেয়ার করাও যাবে না। আচরণ বিধি ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা, এমনকি প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে। এই আচরণ বিধিমালা যদি ভঙ্গ করা হয়, এটা দেখার দায়িত্ব মূলত যে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে তাদের, এটা তারা দেখবে। কোনো একজন প্রার্থী যখন আচরণ বিধিমালা ভঙ্গ করবে, তখন ম্যাজিস্ট্রেট যারা থাকবেন তারা এটাকে দেখে প্রয়োজন মধ্যে সামারি ট্রায়াল করে শাস্তি দিতে পারবেন ওইখানে তৎক্ষণাৎভাবে। আর সিরিয়াস কোনো ভায়োলেশন হলে এটা তারা ইলেকশন কমিশন কাছে পাঠাতে পারবেন। কাজেই প্রত্যেকের উচিত হবে এই আচরণ বিধিমালা মেনে আমাদের এই যে 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন দিকে আমরা ধাবিত হচ্ছি, যাতে আমরা এটাকে সুন্দরভাবে করতে পারি, সেই সহায়তা ইলেকশন কমিশনকে দেওয়া। তফসিল ঘোষণার পর আচরণ বিধি ভেঙে শোডাউন করায় ইতিমধ্যেই কয়েকজন প্রার্থীকে জরিমানাও করেছে নির্বাচন কমিশন। মিম আক্তার, বিটিভি নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এরপর তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়াও একই ট্রাইব্যুনালে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ ওয়ারেন্ট রিপোর্ট ট্রাইব্যুনালে না আসায় মামলাটি আজ আদালতে ওঠেনি। গত 18 ডিসেম্বর অভিযুক্ত ওই 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ওয়ারেন্ট জারি করেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে শহীদ আবু সাইদ হত্যা মামলার 30 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে আজ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পদক প্রদান এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে রাজধানীর পিলখানায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক BGBM, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক PBGM, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা BGBMS এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা PBGMS সহ সর্বমোট 72 জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। তাছাড়া অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টায় বেগম খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের জানান চিকিৎসক AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এই সদস্য বলেন, দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন। তার পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমান তাতে যুক্ত রয়েছেন। ডাক্তার জাহিদ বলেন, এভারকেয়ার হসপিটালে ভর্তিকৃত রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেজন্য তারেক রহমান সতর্ক থাকতে বলেছেন। দলীয় নেতা কর্মীদেরকে হাসপাতালে অহেতুক ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন তিনি। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী 1 জানুয়ারি শুরু হচ্ছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এই মেলার উদ্বোধন করবেন। আজ সকালে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে GITF 2026-এর আয়োজনে বিষয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এই সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হাসান আরিফ ও EPBর মহাপরিচালক বেবি রানী কর্মকার উপস্থিত ছিলেন। বাণিজ্য সচিব সংবাদ সম্মেলনে বলেন, এবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি মোট 324টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে কম মূল্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ বান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে। এবারের মেলায় ভারত, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর সহ মোট 6টি দেশ অংশগ্রহণ করবে। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং 12 বছরের নিচে শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। আর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আহতদের কার্ড প্রদর্শনপূর্বক বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। এদিকে মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনসমূহে রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলেও জানান বাণিজ্য সচিব। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন শান্তি পরিকল্পনা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আগে ফ্লোরিডায় মার এ লাগো রিসোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 20 দফা শান্তি পরিকল্পনার 90 ভাগ বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়টি প্রায় 95 ভাগ ঐক্যমত্যের কাছাকাছি রয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এও জানিয়েছেন যে এখনও 2-1টি অমীমাংসিত বিষয়ে রয়ে গেছে, যার মধ্যে ভূমি অন্যতম। ট্রাম্প জানান, ইউক্রেনের রুশ অধিকৃত ডনবাস এলাকায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আঞ্চলিক সংকট সমাধানে একটি গণভোট আয়োজনের বিষয়ে এখনও সম্মতি দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মিসাইল উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। তিনি বলেন, উত্তর কোরিয়া দেশটির পারমাণবিক সক্ষমতা অপরিসীম পর্যায়ে নিয়ে যেতে এবং টেকসই করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA জানিয়েছে, মিসাইল উৎক্ষেপণ এবং মিসাইলটি এর লক্ষ্যকে আঘাত করায় এর প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। KCNA জানায়, রোববার এই নতুন মিসাইল পরীক্ষা চালানো হয়।
কিম জং উন বলেন, নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা যাচাই ও এর মহড়া খুবই প্রয়োজনীয়। তিনি বলেন, উত্তর কোরিয়া দেশটির পরমাণু সক্ষমতা বাড়াতে সর্বশক্তি নিয়োগ করবে। ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নেতা আবদেল মালিক বলেছেন, সোমালিল্যান্ডে যে কোনো ধরনের ইসরায়েলি সামরিক উপস্থিতি হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইসরায়েল কর্তৃক সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের স্বীকৃতি দানের নিন্দা জানিয়ে আবদেল মালিক এ কথা জানান। এর আগে শুক্রবার সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরায়েল। 1991 সালে স্বঘোষিত এই প্রজাতন্ত্রটি সোমালিয়া থেকে নিজেদের একতরফাভাবে বিচ্ছিন্ন ঘোষণা করে। হুথি প্রধান জানিয়েছে, সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দানের বিষয়টি সোমালিয়া, এর পার্শ্ববর্তী অঞ্চল এবং লোহিত সাগর তীরবর্তী দেশগুলোর প্রতি একটি বিদ্বেষী আচরণের অংশ। উল্লেখ্য, এডেন উপসাগরে সোমালিল্যান্ডের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সতর্কতা হিসেবে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন। চীনা সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়ার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং রকেট বাহিনীকে পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে জীবন্ত আগুনের মহড়া। এই মহড়ার কোড নাম দেওয়া হয়েছে জাস্টিস মিশন 2025। মিশনটি আমেরিকা তাইওয়ানের কাছে $11 বিলিয়ন মূল্যের বৃহত্তম অস্ত্র প্যাকেজ বিক্রির ঘোষণা দেওয়ার কয়েকদিন পর অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং থেকে এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ আসে এবং ফলস্বরূপ মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলো নিষেধাজ্ঞা দেয়। এই বছর তাইওয়ানের প্রতিরক্ষা জোরদার করার চাপ বেইজিংকে ক্ষুব্ধ করেছে। এদিকে তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় আসন্ন চীনা মহড়ার সমালোচনা করেছে এবং এগুলোকে আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আজ সকালে তাইওয়ানের আশপাশে চীনা বিমান এবং জাহাজ শনাক্ত করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের নিজস্ব বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। কিছু প্রাথমিক মহড়া শুরু হলেও চীনা সেনাবাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটি বড় মহড়া পরিচালনা করবে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত 16 জন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 3 জন। মানাদো পুলিশের কর্মকর্তা আলম সিয়াহ পি হাসিবওয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার গভীর রাতে আগুন লাগে আর আজ ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে। ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধাশ্রমটিতে লাগা আগুনের ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে ভবনটিকে। সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলো জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধ নিবাস ভবনটিতে যারা ছিলেন তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াসকাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 98 জন। গতকাল রাজ্যের নিজান্দা শহরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ট্রেনটিতে 9 জন ক্রু সহ মোট 250 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় নিহত হয়েছেন 13 জন, আহত হয়েছেন 98 জন এবং আহতদের মধ্যে 36 জন হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা সবাই বিপদমুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দুর্ঘটনায় নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দেশের প্রেসিডেন্ট ক্লাদিয়া শেনবাউম বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন 36 জনের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আবারও দেশের খবর। বাংলাদেশ টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক মোহাম্মদ মাইনউদ্দিন আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 60 বছর। তিনি 2 কন্যা সন্তান এবং অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মোহাম্মদ মাইনউদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া দীর্ঘদিনের কর্মস্থল বার্তা শাখাসহ বিটিভির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ গভীর শোকাহত। উল্লেখ্য, 1994 সালে প্রযোজক বার্তা হিসেবে তিনি বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন।
2024 সালের 31 ডিসেম্বর তিনি পিআরএল-এ যান এবং 31 ডিসেম্বর 2025 তার পিআরএল এর শেষ দিন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার কয়েকটি গ্রামে আজ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তিনি স্থানীয় ইউনিয়ন নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কুসুমপুরা, হরিণ খাইন, মনসা, মেহের আটি, থানাম হীরা ও বিনি নিহারার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বৈঠকে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকল স্তরের স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। পরে শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,617.10, যা গতকালের চেয়ে শতকরা 0.25 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,069.48, যা গতকালের চেয়ে শতকরা 0.30 কম। আজ 147টি কোম্পানির 15,50,600টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 11,99,00,000 টাকারও বেশি। এর মধ্যে 45টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 73টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল ও কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 32 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 19 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3টায়, ভাটা সকাল 8টা 49 মিনিটে, পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3টা 14 মিনিটে এবং ভাটা রাত 9টা 37 মিনিটে।